নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। অদ্ভুত একটা দোলাচলের মধ্যে রয়েছে। কোনটা আগে, কোনটা পরে, কোনটা ঠিক, কোনটা ভুল, সব হিসেবগুলো কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। অবশ্য গোটা বিশ্বের হিসেবটাই তো এলোমেলো করে দিয়েছে আমাদের করোনা। আর করোনা কেন এত গোলমেলে সেটা তো এতদিনে আপনারা জেনেই গেছে। বারবার নিজের গঠন বদলে ফেলছে করোনা, তাই ধাঁধায় পড়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। আর আমাদের অবস্থাও করোনার মতোই, যেটা আজ ঠিক বলে মনে হচ্ছে কাল সেটাই মনে হচ্ছে প্রচণ্ড ভুল একটা। এই ধরুন না, প্রথম যখন করোনা আতঙ্ক আমাদের দেশে হুল ফোটাতে শুরু করলো, তখন প্রধানমন্ত্রী ঘোষণা করলেন জনতা কারফিউয়ের কথা। 5 মিনিট ধরে হাততালি দিয়ে চিকিৎসা কর্মীদের উৎসাহিত করার কথা বললেন। আমরা সকলে করলাম। তারপর লকডাউন এলো এবং সবাই আমরা গোটা ব্যাপারটার মধ্যে একটা দারুণ একটা পজিটিভ চিন্তাভাবনা খুঁজে পেয়েছিলাম। তারপর লকডাউনের মাঝপথে 9 মিনিট বাড়ির আলো বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে একতা প্রকাশের আহ্বান এল। অনেকেই ভুরু কুঁচকেছিল। বিরোধী দলগুলো একসঙ্গে ইলেকট্রিক লাইট বন্ধ করার বিপদ সম্পর্কে প্রশ্ন তুলেছিল, কিন্তু মোটের ওপর দেশবাসী সাড়া দিয়েছিল। কিন্তু তৃতীয় পর্বের লকডাউন শুরু হতেই চারপাশ থেকে নানা প্রশ্ন উড়ে আসতে শুরু করেছে। প্রশ্ন উঠছে যে পুষ্পবৃষ্টি করে চিকিৎসকদের অভিনন্দন জানানোর পদ্ধতি নিয়েও। এটা অবশ্যই সেনার সিদ্ধান্ত, প্রধানমন্ত্রী সেটাই বলেছেন। কিন্তু দেশের চারপাশের সমস্যার পাহাড়, লকডাউনের মধ্যেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, অর্থনীতি ধুঁকছে এবং অনেকেরই আশঙ্কা করোনার থেকেও বেশি মানুষ মারা যাবে না খেতে পেয়ে। পরিযায়ী শ্রমিকদের নিয়ে সমস্যা দানা বাঁধছে দিকে দিকে। তাহলে লকডাউনে লাভ কী হলো? আর আমরা চিকিৎসকদের করোনার সঙ্গে লড়াই করার জন্য পর্যাপ্ত পিপি তো দূরের কথা, মাস্কও দিতে পারছি না। তাহলে এত খরচা করে পুষ্পবৃষ্টি করে কী লাভ? বললাম না, এই প্রশ্নগুলো মনের মধ্যে আসছে আর সব কেমন জানি গুলিয়ে যাচ্ছে। আগে ঠিক লাগা জিনিসগুলোকেই ভুল মনে হচ্ছে এখন। हमारी वायुसेना फ्लाई पास्ट करेगी श्रीनगर से लेकर तिरुवनंतपुरम तक। इसी के साथ हमारी पूर्वी सीमाएं जो हैं डिब्रूगढ़ से लेकर पश्चिम तक, कच्छ के इलाके तक। হাততালি, ঘণ্টা, তারপর প্রদীপ জ্বালানো। এরপর করোনা যোদ্ধাদের সামরিক অভিবাদন। ৩রা মে রবিবার দেশ জুড়ে বাছাই লোকেশনে পুষ্পবৃষ্টি করল বায়ুসেনা। তালি ও বাতির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল। পুষ্পবৃষ্টি নিয়েও প্রশ্নের মুখে পড়ল মোদী সরকার। বিরোধীরা প্রশ্ন তুলছেন, বায়ুসেনার বিমান না উড়িয়ে সেই টাকা গরিব মজুরদের দেওয়া যেত। আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরাতেও তো বিমান ওড়ানো যায়। করোনা পরিস্থিতিতে সংসদ ভবনের মেরামতি, লুটিয়েন দিল্লির সৌন্দর্যায়ন পরিকল্পনা বাতিল করা হোক। কংগ্রেস সহ একাধিক বিরোধী দল ইতিমধ্যেই এই দাবি করেছে। যদিও সরকারের তরফে পরিকল্পনা স্থগিত রাখার কোনো ঘোষণা হয়নি। এরপর সামরিক বাহিনীর ব্যবহার নিয়ে জন্ম দিয়েছে নতুন জিজ্ঞাসার। নিরাপত্তা বিশেষজ্ঞরা জানতে চাইছেন, সামরিক বাহিনীকে করোনা অভিবাদনে ব্যবহার করা কতটা যুক্তিযুক্ত? করোনা ত্রাণে বাহিনীকে সামিল করলে তার ফোকাস নড়ে যেতে পারে নাকি? করোনার সংকটকালে সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় জঙ্গিরা সক্রিয় হবে না, তার কি গ্যারান্টি? আশঙ্কা যে অমূলক নয় তার প্রমাণ মিলেছে ফ্লাই পাস্টের দিনেই জম্মু কাশ্মীরের হান্দওয়ারায় ফের নিজের নোংরা মানসিকতার পরিচয় দিয়েছে পাকিস্তান। লস্কর জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছে 5 সেনাকর্মী। তাদের মধ্যে কর্নেল ও মেজর পদমর্যাদার 2 অফিসারও রয়েছেন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ওই যে বলছিলাম না, সব কেমন যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আসলে সময় যখন খারাপ হয় তখন সোজা জিনিসও বাঁকা মনে হয়, শত প্রচেষ্টাকে মনে হয় উদ্দেশ্য প্রণোদিত। এই আরোগ্য সেতু অ্যাপটার কথাই ধরুন না, করোনা সংক্রান্ত যাবতীয় ব্যাপারে সাধারণ নাগরিক আর সরকারের মধ্যে যোগসূত্র স্থাপনের জন্য তৈরি হয়েছিল এই অ্যাপ। কিন্তু হয়ে দাঁড়ালো পাক গুপ্তচরদের হাতিয়ার। আইএসআই নাকি এই নামের ভুয়ো অ্যাপ বানিয়ে তার লিঙ্ক ছড়িয়ে দিয়েছে চারপাশে। আরোগ্য সেতু ব্যবহারকারীকে সারাক্ষণ তার লোকেশন অন রাখতে হয়। অভিযোগ উঠেছে ভুয়ো অ্যাপের মাধ্যমে ভারতীয় সেনাদের গতিবিধি টের পেয়ে যাচ্ছে পাকিস্তান। ভাবুন, এই বাজারে মানুষ যখন নিজের প্রাণ বাঁচানোর কথা ভাবছে, তখন তাদের নিজেদের দেশে করোনা ছড়াচ্ছে হু হু করে,
তখনও ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পাকিস্তান। কুকুরের লেজ তো কিছুতেই সোজা হবার নয়। কিন্তু ঘটনা হলো, এই অভিযোগ সামনে আসতে নড়ে চড়ে বসেছে সবাই। কংগ্রেস তো সরাসরি অভিযোগ করেছে সরকারের প্রচার করা এই অ্যাপ চালাচ্ছে বেসরকারি এক সংস্থা। ফলে অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য আর গোপন বা নিরাপদ থাকবে না। করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে এই অ্যাপের মাধ্যমে সরকার সাধারণ নাগরিকদের উপর গোপন নজরদারি চালাচ্ছে। সেই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। আর প্রশ্নগুলো যে এমন আর কি অবাস্তব সেটাও বলা যাচ্ছে না, এবং পুরোপুরি এড়িয়েও যাওয়া যাচ্ছে না। ভাবুন তো, যেটা হতে পারত সবচেয়ে উপযোগী আর কার্যকরী উদ্যোগ, সেই বাজারে সেটাও বিতর্ক এড়াতে পারছে না। भारत सरकार ने एक आरोग्य सेतु ऐप विकसित किया गया है। हमने इस आरोग्य सेतु ऐप को डाउनलोड करने के लिए मेरा चौथा आग्रह है कि ज्यादा से ज्यादा लोगों को जानकारी दें। করোনার সঙ্গে লড়াইয়ে নাগরিক ও সরকারের সেতু বন্ধন। আরোগ্য অ্যাপের নামে তাই সেতু উপাধিটিও যোগ করা হয়েছে। অ্যাপের উপযোগিতা অনেক, স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকে এটি ডাউনলোডও করেছেন। কিন্তু কে জানতো এই সেতুতেই শীত কাটতে চায় পাকিস্তান? পাকিস্তানি গুপ্তচর সংস্থা যে সংকটেও শয়তানি করতে ছাড়ছে না, তার প্রমাণ মিলেছে। আরোগ্য সেতু অ্যাপের নকল তৈরি করেছে পাক গুপ্তচর সংস্থা ISI। পাকিস্তানি হ্যাকারদের তৈরি করা অ্যাপের URL arogyosetu.apk। ভারতীয় সেনাকর্মীদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে ভুয়ো আরোগ্য অ্যাপের লিঙ্ক পাঠানো হচ্ছে। বলা হচ্ছে তারা যেন সেই অ্যাপ ডাউনলোড করে নেন। ডাউনলোড করলেই সংশ্লিষ্ট সেনাকর্মীর তথ্য চলে যাচ্ছে পাকিস্তানি গুপ্তচর সংস্থার সার্ভারে। ভারতীয় সেনাকর্মীর তরফে এই মর্মে জওয়ান ও অফিসারদের সতর্ক করা হয়েছে। হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে বারণ করা হয়েছে। পাকিস্তানিদের চিরাচরিত মধুফাঁদ বা হানি ট্র্যাপের কৌশলও জারি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সুন্দরী মহিলার ছবি দিয়ে প্রোফাইল তৈরি করা হচ্ছে। সেই প্রোফাইল দেখিয়ে ভারতীয় জওয়ানদের ফাঁদে ফেলার চেষ্টাও হচ্ছে। পরিবার থেকে বিচ্ছিন্ন জওয়ানদের অনেকেই সেই ফাঁদে পা দিয়ে ফেলছেন। সোশ্যাল মিডিয়ার ভুয়ো অ্যাকাউন্ট থেকেও ভুয়ো অ্যাপের লিঙ্ক পাঠানো হচ্ছে। দেশের ভিতর বাইরে করোনা ভাইরাস মোকাবিলার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত, আর পাকিস্তান পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। কয়েকদিন আগেই অভিযোগ করেছেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাবনে। তার কথা যে অক্ষরে অক্ষরে সত্যি, তার প্রমাণ মিলছে বারবার। মজার বিষয় হলো, পাকিস্তানেও করোনা ছড়িয়েছে, কিন্তু খান সাহেব, খান সরকার ও খান সেনার সম্ভবত দেশবাসীকে রক্ষা করার দায়বদ্ধতা নেই। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। সত্যি কি অসাধারণ সব প্রতিবেশী পেয়েছি আমরা। একদিকে চীন, আরেকদিকে পাকিস্তান। এই বলে আমায় দেখো, ও বলে আমায় দেখো। চীন গোটা বিশ্বে মহামারী ছড়িয়েছে, আর তারপর সেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে দুই দেশ। পাকিস্তানের যাবতীয় লক্ষ্য অবশ্যই ভারতের দিকে, আর তার জন্য যদি নিজের নাক কাটা গেলেও তাদের পরোয়া নেই। কিন্তু চীনের নজর আরও উঁচুতে। করোনা বিধ্বস্ত বিশ্বে নিজের আধিপত্য কায়েম করতে মরিয়া তারা। না, সামরিক দিক দিয়ে নয়, অর্থনৈতিক দিক দিয়ে। কিভাবে চীনা বাণিজ্যিক সংস্থাগুলো বিশ্বের বাণিজ্য বাজারকে গিলে খেতে চাইছে সেটা এডিট পেজে আপনাদের বারে বারে দেখিয়েছি। কিন্তু এবার বোঝা যাচ্ছে তলায় তলায় তারা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছে। তাদের আরও এক অভিসন্ধি সামনে চলে এসেছে। চীনা মুদ্রা দিয়ে তারা রিপ্লেস করতে চায় ডলারকে। তাহলে বিশ্ববাজার চলে আসবে তাদের দখলে। করোনা মিটলেই সম্ভবত দ্বিতীয় শীত যুদ্ধ দেখবে বিশ্ব। একদিকে চীন, অন্যদিকে আমেরিকা ও তার অনুগামীরা। করোনা রফতানির জন্য চীনের কাছে ক্ষতিপূরণ দাবির হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু নিজের দেশেই তার নেতৃত্ব প্রশ্নের মুখে। ভোটের আগে মার্কিন প্রেসিডেন্টকে বেকায়দায় ফেলার কোনো চেষ্টাই ছাড়ছে না বেইজিং। করোনা মোকাবিলায় কিভাবে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একটি অ্যানিমেশন ছবিতে চীনের গ্রাফিক্স ডিজাইনাররা সেই শোরিল তৈরি করেছেন। তারপর কার্যত সরকারি স্তরে তার প্রচার চলছে। মার্কিন প্রত্যাঘাত কোন পথে হবে?
চীনকে ভিলেন বানিয়েই ভোটে জিততে চান ডোনাল্ড ট্রাম্প। ঘৃণার রাজনীতির ফর্মুলা এবারও খেটে গেলে বেইজিংয়ে নজর দেবেন তিনি। সরাসরি চীন আক্রমণ করলে বিস্তর জটিলতা, যুদ্ধে নামা ব্যয়সাধ্য। মার্কিন প্রেসিডেন্ট খুব বেশি হলে চীনের ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করতে পারেন। ইউরোপিয়ান ইউনিয়নকেও চাপ দিয়ে দলে টানতে পারেন। তেমন হলে ডলার বা ইউরোতে আন্তর্জাতিক বাণিজ্য করতে পারবে না বেইজিং। আমেরিকার আঘাত করার আগেই ঢাল তৈরি করতে শুরু করে দিয়েছে চীন। সাংহাই স্টক এক্সচেঞ্জে ডলারের পরিবর্তে চীনের নিজস্ব মুদ্রা ইউহানে কেনাবেচা শুরু হয়ে গিয়েছে। তার মানে চীনের অভ্যন্তরে বিশাল বাজারে ডলার অস্তিত্বহীন হয়ে পড়বে। ডলারের আন্তর্জাতিক ব্যবসা যেতে বড় ধাক্কা খাবে তাতে সন্দেহ নেই। পশ্চিমী সংবাদ মাধ্যমের ধারণা, চীন যুদ্ধ শুরুই করে দিয়েছে। নিজস্ব ডিজিটাল কারেন্সিও বাজারে নিয়ে এসেছে তারা। দেশীয় বাজারে পরীক্ষামূলকভাবে ডিজিটাল কারেন্সি চালু করেছে চীন। চীনের রাষ্ট্রায়ত্ত ডিজিটাল কারেন্সির নাম হচ্ছে ERMB। চীনের সরকারি সংবাদ মাধ্যমে রাগঢাক না করেই বলা হয়েছে এই কারেন্সি ডলারের বিকল্প হিসেবে কাজ করবে। এই কারেন্সিতে লেনদেন করলে আমেরিকা কোনো সংস্থা বা দেশের ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করতে পারবে না বলেও দাবি বেইজিংয়ের। চীনের 4 শহরে পরীক্ষামূলকভাবে এই কারেন্সিতে লেনদেনও শুরু হয়ে গিয়েছে। সেগুলি যদিও চীনের প্রথম সারির শহর নয়। শহরগুলি হল শেনজেং, সুজাও, জেংডু এবং জিওংগান। 1 মে 4 শহরের সরকারি কর্মীরা ডিজিটাল কারেন্সিতেই বেতন পেয়েছেন। স্মার্ট কার্ড নির্ভর পরিবহন ব্যবস্থাতেও ডিজিটাল কারেন্সিতে টিকিট কাটা যাবে। ডিজিটাল কারেন্সিতে আর্থিক লেনদেন অবশ্য চীনে বহুল প্রচলিত। আলিবাবা সংস্থার আলিপে খুব জনপ্রিয়। রয়েছে উইচ্যাট পে, তার মালিক টেনসেন্ট সংস্থা। তবে তারা সবই ইউহানকে মূলগত মুদ্রা ধরে লেনদেন করে। সরাসরি ডিজিটাল কারেন্সিতে লেনদেন এই প্রথম শুরু হতে চলেছে। এখানেই কয়েকটা প্রশ্ন জাগছে অর্থনীতিবিদদের মনে। ট্রাম্পের হুমকির পরে ডিজিটাল কারেন্সির দিকে ঝুঁকল চীন। এত দ্রুত কোনো দেশকে ডিজিটাল কারেন্সি চালু করতে পারে? চীন কি ERMBর জন্য আগে থেকেই তৈরি ছিল না? বিশ্ব মহামারী ও ERMB কি একই সুতোয় বাঁধা? ERMB কি চীনের তথাকথিত গ্র্যান্ড প্ল্যানিং এর অংশ? অর্থনৈতিক যুদ্ধে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ঢাল, নাকি করোনায় বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে নিজের হাতিয়ার নিয়ে হামলা? চীনে ERMB আসলে কি? নতুন প্রশ্ন নিয়ে এলো। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। শিষ্টাচার সম্ভাষণে আর কি হ্যান্ডশেক নয়? বিশ্বের তাবর তাবর বিজ্ঞানীরা তেমনই নিদান দিচ্ছেন। কিন্তু ট্রাম্প, জনসন, ম্যাক্রোর মতো রাষ্ট্রনেতারা তারা বলছেন, ধুর, আমরা হ্যান্ডশেক করেছি, বেশ করেছি, আরও করব। এই ছবি কি ইতিহাস হয়ে যাবে? খোলা হাত আর একটা হাতে মিশে সম্ভাষণের উষ্ণতাও কি শীতল হতে থাকবে? পরিচিত হোক বা অপরিচিত, সম্ভাষণের এই সুপ্রাচীন ও চিরায়ত ঐতিহ্যকেও কি ধুলোয় মিশিয়ে দেবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি ভাইরাস? আধুনিক সভ্যতায় সামাজিকতা, শিষ্টাচার, রাষ্ট্রাচারে আন্তরিকতা প্রকাশের অন্যতম এই বিধি কি কালের সমুদ্রে ডুব দেবে? মার্কিন টাস্ক ফোর্সের সদস্য অ্যান্টনি ফাউচি অন্তত তেমনটাই মনে করেন। ডার্মাটোলজিক্যাল সায়েন্সের জার্নালে আরও এক কাঠি ওপরে গিয়ে একদল বিজ্ঞানী লিখলেন, হাত হলো যত রাজ্যের ব্যাকটেরিয়া ও ভাইরাসের অন্যতম বাহক অঙ্গ। Well, one of the problems with Handshake, everybody is basically handing you potentially infectious microorganisms. Think about it. Next time you cough or sneeze or go to the toilet, what probably gets on your hand all the time? না, এখন অন্তত কেউ হ্যান্ডশেক করছেন না। প্রেমিক প্রেমিকারাও হাত ধরে হাঁটছে না বসন্তের মাতাল সমীরণে। জনারণ্যে জড়িয়ে ধরে উষ্ণ চুমুর দৃশ্য হারিয়ে গেছে। 6 ফুট দূরত্ব রেখে চলছে ভাব বিনিময়। নিজেকে নিরাপদ রেখে চলছে শ্রদ্ধা, ভালোবাসা, সম্ভাষণ বিনিময়। চীনে তো পা দিয়ে অভিবাদন জানাতে দেখা যাচ্ছে। ঐতিহ্যবাহী গং শো নামে বিশেষ ইশারার মাধ্যমে অভিবাদন জানানোর কথাও বলা হচ্ছে। এই পদ্ধতিতে একে অপরকে হাতের বিপরীত পার্শ্ব দেখিয়ে শুভেচ্ছা জানানো হয়। করমর্দন আর গালে গাল লাগিয়ে শুভেচ্ছা জানানোই সামাজিক রীতি ফ্রান্সে। সেসব ভুলে এখন শুধু একে অপরের চোখের দিকে তাকিয়ে কথা বলে কাজ সারতে বলা হচ্ছে। কিছুদিন আগে বার্লিনে এক বৈঠকে বিশেষ করমর্দনের জন্য জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট শিহোফারের দিকে হাত বাড়ান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। কিন্তু হাত সরিয়ে নেন শিহোফার। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন আচরণ হাসি মুখে মেনে নেন চ্যান্সেলর।
প্রতি বছর মার্চ থেকে ইস্টার সানডে পর্যন্ত মেরির ভাস্কর্যের হাতে চুম্বন দেওয়া স্পেনের হাজার বছরের রীতি। সেই রীতিতেও দাঁড়ি টেনে দিয়েছে করোনা। প্রতি বছর বসন্তের শুরুতে মার্তিসার ফেস্টিভ্যালে রোমানিয়ার নারী পুরুষ একে অপরকে ফুল উপহার দেয়, সঙ্গে চুম্বন। এখন শুধু ফুল আছে, চুম্বন নেই। পোল্যান্ডে চার্চের নির্দিষ্ট জায়গায় জলে হাত ডোবানো মানা। চীনের মতে করমর্দনের বদলে পা মর্দন করছে ইরানি তরুণরা। গবেষকদের একাংশের দাবি, খ্রিস্টের জন্মের 1000 বছর আগে করমর্দনের রেওয়াজ শুরু হয়। কোনো আগন্তুক বা অতিথির আস্তিনের নিচে প্রাণঘাতী কোনো অস্ত্র আছে কিনা সেটা পরখ করতেই করমর্দন করা হতো। খ্রিস্টপূর্ব 9ম শতকে অ্যাসিরীয়, বর্তমানে ইরাক সম্রাট 3য় সালমানেসেরের শাসনকালের একটি শিলাখণ্ড থেকেও গবেষকরা করমর্দনের প্রমাণ পেয়েছেন। খ্রিস্টপূর্ব 4র্থ ও 5ম শতকের গ্রিক কবরগুলোর এপিটাফে খোদাই করা ছবিতে করমর্দনরত মানুষের দেখা পাওয়া যায়। হাজার হাজার বছর প্রাচীন এই শিষ্টাচার বিধিতে কি পাকাপাকি দাড়ি পড়তে চলেছে? In our line of work, you shake hands when someone wants to shake your hand, and I expect the president will continue to do that. I'll continue to do it. এরপর কি তৈরি হবে সম্ভাষণের নতুন কোনো পরম্পরা? Okay, I like that. That's good. ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।